আমন্ত্রণ সকাল ৯টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক, শিক্ষামূলক ও চিকিৎসা বিনিময় জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষে দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন। রোববার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। বৈঠককালে পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার জানান, গত বছরের তুলনায় বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় বাণিজ্য 20% বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, দুই দেশের ব্যবসায়ী মহল নতুন বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে সক্রিয়ভাবে কাজ করছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদী হত্যার প্রধান সন্দেহভাজন ও তার সহযোগী ভারতে পালিয়েছেন বলে জানায় ঢাকা মহানগর পুলিশ। এমনকি প্রধান সন্দেহভাজন ফয়সালকে ভারতে পালাতে সহায়তার অভিযোগে দেশটিতে দুজন গ্রেফতার হওয়ার তথ্য দেন তারা। তবে ডিএমপির এসব তথ্য প্রত্যাখ্যান করেছে মেঘালয় পুলিশ। রোববার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সীমান্ত রক্ষী বাহিনীও ডিএমপির দাবি দুটি প্রত্যাখ্যান করেছে। রোববার রাতে শহীদ হাদী হত্যায় জড়িত অপরাধীদের সহযোগিতাকারী দুজনকে মেঘালয়ে আটক করার প্রসঙ্গে সংবাদ সম্মেলনের প্রদত্ত তথ্যের স্পষ্টীকরণ শীর্ষক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শহীদ ওসমান হাদী হত্যা মামলার প্রধান দুই সন্দেহভাজন ফয়সাল করিম ও আলমগীর শেখকে সীমান্ত পার করে ভারতে পৌঁছে দিতে যারা সহযোগিতা করেছেন তাদের মধ্যে কয়েকজনকে আমরা গ্রেফতার করেছি। তাদের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই আমরা জানিয়েছি যে এই হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট অপরাধীরা সীমান্ত অতিক্রম করেছে। এছাড়া সীমান্তবর্তী এলাকার আমাদের একাধিক সূত্র জানিয়েছে এই অপরাধীদের ভারতে প্রবেশ ও আশ্রয় দিতে সহযোগিতা করেছে। এমন দুই ব্যক্তিকে মেঘালয়ের কর্তৃপক্ষ আটক করেছে। এই তথ্যের ভিত্তিতে আমরা ওই দুই ব্যক্তিকে আটকের খবর প্রকাশ করেছি। শহীদ শরীফ ওসমান বিন হাদী হত্যার বিচার 24 দিনের মধ্যে শেষ করা সহ 4 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাতে 11:15টার দিকে মঞ্চের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব দাবি তুলে ধরা হয়। 4 দফা দাবিগুলো হলো খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নের সহযোগী, আশ্রয়দাতা সহ পুরো খুনি চক্রের আগামী 24 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন করতে হবে। বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের মামলা দায়ের করতে হবে। সিভিল মিলিটারি ইন্টেলিজেন্স এর মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে। এদিকে ওসমান হাদী হত্যার বিচার দাবিতে চলমান অবরোধ কর্মসূচি বিষয়ে নতুন ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। এতে বলা হয়েছে, ঢাকা বাদে বিভাগীয় শহরগুলোতে অবরোধ কর্মসূচি রাত 8টায় সমাপ্ত করার জন্য অনুরোধ করা হচ্ছে। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কুমিল্লা নগরীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চের সদস্যরা। রোববার বিকেল 3টা থেকে কুমিল্লা নগরীর কান্দিরপাড় পুবালী চত্বর এলাকায় কুমিল্লা মহানগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা সদস্যরা এ কর্মসূচি পালন করেন। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন। ইনকিলাব মঞ্চের কর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দিচ্ছেন, হাদি হাদি আজাদি আজাদি, হাদি হত্যার বিচার করতে হবে, আপোষ নয় সংগ্রাম সংগ্রাম, লীগ ধর বিচার কর সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। আন্দোলনকারীরা বলেন, তারা হাদির খুনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে চার্জশিট প্রদানের দাবি জানিয়েছেন। এই জায়গায়
আমি অনেকগুলো স্লোগান দিয়েছিলাম, আমরা বলেছিলাম লীগ ধর জেলে ভর। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, লীগ ধর জেলে ভরতে দেওয়া যাবে না। লীগ ধর বিচার কর, লীগ ধর বিচার কর, লীগ ধর বিচার কর। একটা ড্রিঙ্কও আমারে দিবা? ড্রিঙ্কো হাতে তোমার বিয়ের, হলুদের অথবা রিসেপশনের নাচের ভিডিও #ড্রিঙ্কো দিয়ে শেয়ার করে জিতে নিতে পারো সিঙ্গাপুর হানিমুন ট্রিপ। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামাত সহ সমমাননা ৮ দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। ২৯ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। রোববার রাতে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আধিপত্যবাদী কোন শক্তি আমাদের এই গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা ৮ দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দ্বিতীয় বিষয়টি হচ্ছে এই নির্বাচনী সমঝোতা একটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যে এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। আমাদের রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবে ব্যাহত না হয়, এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরী চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার সভায় তিনি নেতাকর্মীদের সামনে কেন্দ্র থেকে দেওয়া মনোনয়ন পত্রটি উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, ইচ্ছে করে আমি একটু দেরি সময় নিয়েছি সবাইকে ধৈর্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশা করি আজ থেকে আর কোনো সংশয় দ্বিধা রইল না। মতবিনিময় সভায় চট্টগ্রাম ৪ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কিভাবে তুমি নিজেকে সংবরণ করো? এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা কি হবে? তোমাদের যুব সমাজ সহ বিভিন্নরা আন্দোলন করে দেশকে কোন পর্যায়ে দেখতে চায় সেগুলো নির্ধারণের জন্য তোমরা যে আকাঙ্ক্ষা নিয়ে আন্দোলন করেছো, বাংলাদেশ কোন পর্যায়ে যাবে সেই আন্দোলনের মাধ্যমে ফলাফলটা গড়ে তোলার জন্য হলো সেই 12ই ফেব্রুয়ারির নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে আমাদের সীতাকুণ্ডের মানুষের মতামত যেমন আমরা নেব, এইভাবে ধানের শীষ প্রতীকের প্রতি ধান চাষ করতে যেমন প্রথমে জানাবো আন্তর্জাতিক সংবাদ। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত শনিবার হিন্দুত্ববাদীদের বিক্ষোভ রুখে দিয়েছেন শিখ সম্প্রদায়ের সদস্যরা। এ সময় দুই পক্ষের মুখোমুখি অবস্থানের কারণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। এদিন বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার অভিযোগে আয়োজিত বিক্ষোভে অংশ নেন যুক্তরাজ্যে বসবাসরত ভারতীয় হিন্দুত্ববাদীরা। একই সময় সেখানে উপস্থিত হন একদল শিখ ও খালিস্তান আন্দোলনের সমর্থক। সমাবেশ চলাকালে খালিস্তান রেফারেন্ডাম প্রচারের সমন্বয়কারী হিসেবে পরিচিত পরমজিৎ সিং পাম্পার সঙ্গে এক ভারতীয় হিন্দু বিক্ষোভকারীর ধস্তাধস্তি হয়। এই সময় দায়িত্বে থাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত হস্তক্ষেপ করে উভয় পক্ষকে আলাদা করেন এবং
হাই কমিশন ভবনের কাছাকাছি এলাকা থেকে তাদের সরিয়ে দেন। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পরও খালিস্তানপন্থী শিখ বিক্ষোভকারীরা হাই কমিশনের প্রবেশপথের কাছে মানববলয় তৈরি করে তাদের কর্মসূচি চালিয়ে যান। এ সময় তারা বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন এবং শহীদ উসমান হাদি এবং হরদীপ সিং নিজ্জর সহ কয়েকজনকে হত্যার পেছনে ভারত সরকারের হাত রয়েছে বলে অভিযোগ তোলেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি বা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিবৃতি দেয়নি লন্ডন মেট্রোপলিটন পুলিশ। সৌদি আরব এক সপ্তাহে 13,000-এর বেশি বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 18 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত চালানো অভিযানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন ভঙ্গের দায়ে মোট 18,877 জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে 11,991 জন আবাসন আইন, 3,808 জন সীমান্ত নিরাপত্তা আইন এবং 3,078 জন শ্রম আইন লঙ্ঘন করেছিলেন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই সময়ে 13,241 জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও 20,378 জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে এবং 4,465 জনকে দেশত্যাগের প্রস্তুতির জন্য প্রক্রিয়ার মধ্যে রাখা হয়েছে। বর্তমানে প্রায় 28,937 জন প্রবাসী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছেন, অবৈধ প্রবেশ বা অবস্থানের সহায়তা করলে সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড ও 10 লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। বিদায়ী বছরে ফুটবল নিয়ে মানুষের বড় প্রত্যাশা ছিল, আর সেই প্রত্যাশার পারদ আরও বাড়িয়ে দিয়েছিলেন হামজা দেওয়ান চৌধুরী। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা থেকে লেস্টার সিটির এই ফুটবলার যখন বাংলাদেশের জার্সি পরার সিদ্ধান্ত নেন, তখন থেকেই ফুটবল ঘিরে শুরু হয় উন্মাদনা। মার্চে যখন তিনি বাংলাদেশে আসেন, তাকে ঘিরে ফুটবলে যে উচ্ছ্বাস উদ্দীপনা তৈরি হয়েছিল তা মানুষের মনে বহুদিন গেঁথে থাকবে। ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই শুরু হয়েছিল হামজার আগমনের বছর। শেষও ভারতের বিপক্ষেই। 25 মার্চ শিলংয়ে ভারতকে গোলশূন্যভাবে রুখে দিয়ে শুরু, আর 18 নভেম্বর ঢাকায় 1-0 গোলে জয় দিয়ে শেষ। 22 বছর পর ভারতকে হারানোর স্বস্তি থাকলেও ব্যর্থতার বৃত্তেই আটকে ছিল দেশের ফুটবল। 45 বছর পর বাংলাদেশকে এশিয়ার মঞ্চে দেখার যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা পূরণ হয়নি। এশিয়ার কাপ বাছাইয়ের মাঝপথে নিশ্চিত হয়ে যায় বিদায়। এবারও হলো না বাংলাদেশের। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।